দিস ইজ অ্যাবসোলিউট বুলশিট। কোনো লজিকে আমি অমুকের কাছ থেকে থ্রেট পাইছি, আমি তমুকের কাছ থেকে থ্রেট পাইছি, আমি অমুক ছিলাম, চাপে ছিলাম, তমুক চাপে ছিলাম, এসব মায়া কেন দেখেন না? অভিনেতা চঞ্চল চৌধুরীকে এখন সবাই পাঁচ আটা দালাল বলছেন, কারণ তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় তেমন বেশি ইনভলভ ছিলেন না। বলতেছেন আপনি শিল্পী, আমি শিল্পী সত্তা নিয়ে বেঁচে থাকতে চাই, তাহলে আপনি শিল্পী সুলভ কি করছিলেন? ফায়ার ধরে সালাম করার গল্প আমরা দেখছি, আমরা প্রচুর ভিডিও এভিডেন্সেস আছে। শুধু এক ট্যালেন্ট পেয়েছে যত ধরনের অনৈতিক কাজ করা যায় সব উনি করছেন, উনি উদাহরণ সৃষ্টি করছেন। মিডিয়ার যারা আন্দোলনে ছিল না বা শেষের দিকে অ্যাক্টিভ হয়েছিল, তারা এখন বলছে যে তারা আন্দোলনে থাকতে পারেনি, কারণ তাদের কাছে এমন এমন জায়গা থেকে কল এসেছিল যে তাদের আসলে কিছু করার ছিল না। অনেক পরে সাহস করে কথা বলেছে। আপনিও তো বেশ অ্যাক্টিভ ছিলেন আন্দোলনে, আপনার কাছে এমন কোনো কল আসেনি উপরমহল থেকে? কয় হাজার বলবো, কয় হাজার বলবো, কয় হাজার মেসেজের কথা বলবো, কয় হাজার কমেন্টের কথা বলবো। আমি পোস্ট করতেছি, তোরা দেখা নিবো, তোরা খেয়া দিব, তোরা মেরে ফেলবো, তোরা শেষ করে ফেলবো, তোকে ধ্বংস করে ফেলবো, তুই কীভাবে টিকোস, কীভাবে তুই কাজ করস, তুই এই করস, তুই সেই করস। এটা তো অহরহ ঘটনা। কয় হাজারের কথা বলবো। আর ফোন আনবিলিভেবল, এটা তো আসতেইছে। আদৌ পুলিশ ফোন দিতেছে কিনা জানি না, আদৌ ডিজিএফআই ফোন দিতেছে কিনা তা জানি না, আদৌ অমুক ফোন দিতেছে আমি আসলে জানি না। আসতেছে থ্রেট, বাট থামসি লেখা, এক মুহূর্তের জন্য থামসি। দ্যাট ওয়াজ দ্য ফাইট। আমার ভাইয়েরা রাস্তায় মরতেছে, আমি তাদের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারি না। আমি আজকে মাবরুর রশিদ বান্নার যেই সিটে বসে আছি, আপনারা আমাকে যে সম্মানটা দিচ্ছেন সেটা তাদের কারণে আমার প্রাপ্য, আমি পাইছি। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা এবং তাদের কারণে আমি পাইছি। তাদের জন্য আমরা কন্টেন্ট বানাই। আমাদের কন্টেন্ট যদি ওই মানুষগুলো, যে মানুষগুলো মারা যাচ্ছিল, তারাই দেখছে, তারাই হয়তো লিখছে, বানা ভাই আপনি খুব ভালো নাটক বানান, বানা ভাই আপনার সিনেমাটা দেখতে চাই, তো আমার খারাপ লাগবে না? আমার বুক ফাটবে না? আমার কষ্ট হবে না? আমি কাদের জন্য কাজ করব তাহলে? আমি যদি আমার ভাইদের পাশে দাঁড়াইতে না পারি, আমি আমার বোনদের পক্ষে যেতে না পারি, তাহলে আমি কার পাশে দাঁড়াবো? এই করার মানেটা কি? এই থাকার মানে কি? এই জীবনের কোনো অর্থ নাই, নিরর্থক। এই ফেম, এই বুলশিট, এর কোনো অর্থ নাই। দিস ইজ অ্যাবসোলিউট বুলশিট। কোনো লজিকে আমি অমুকের কাছ থেকে থ্রেট পাইছি, আমি তমুকের কাছ থেকে থ্রেট পাইছি, আমি অমুক ছিলাম, চাপে ছিলাম, তমুক চাপে ছিলাম, এসব মায়া কেন দেখেন না? আপনাকে যে জায়গাটা করে দিছে যেই মানুষগুলা, তারা যখন রাস্তায় গুলি খেয়ে মরতেছিল, তাদের সাথে সবচেয়ে বর্বরতম আচরণ করতেছিল স্বৈরাচার, তখন আপনি চুপ ছিলেন। দ্যাট ইজ ফাইনাল, দ্যাটস ইট। এরপরে কোনো কথা হবে না। আপনি অন্যায় করছেন, কারণ যারা আপনাকে ওই আসরে বসাইছে, ভালোবাসার আসনটা দিছে, আপনি তাদের ভালোবাসা, তাদের রেসপেক্টের মর্যাদা রাখতে পারেন নাই। ইউ আর এ টোটাল ফেলিয়ার। অভিনেতা চঞ্চল চৌধুরীকে এখন সবাই পাঁচ আটা দালাল বলছেন, কারণ তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় তেমন বেশি ইনভলভ ছিলেন না। আপনার কি মনে হয় শুধুমাত্র এই কারণেই তাকে এভাবে মন্তব্য করা হচ্ছে? না, তার এত বছরের তার আচরণের কারণে তাকে বলা হচ্ছে। কেননা ডক্টর মোহাম্মদ ইউনূসের এগেনস্টে 171 জন বিশিষ্ট যে নাগরিক বলা হয়, সো কল্ড, হ্যাঁ, সুশীল, তাদের মধ্যে তার নামও ছিল। তো দেখেন আল্লাহর কি লীলা খেলা, আমাদের লিডার এখন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। সো দিস ইজ দ্য লাইফ। আপনি আসলে, আমি মনে করি না যে আসলে যেভাবে, আর ভিডিও তো আছেই, যে একটা গান গাই, তো এরকম ধরেন অনেক ঘটনাই তো আছে। তো ফায়ার ধরে সালাম করার গল্প আমরা দেখছি, আমরা প্রচুর ভিডিও এভিডেন্সেস আছে। আপনি বলতেছেন আপনি শিল্পী, আমি শিল্পী সত্তা নিয়ে বেঁচে থাকতে চাই, তাহলে আপনি শিল্পী সুলভ কি করছিলেন? আপনি কি স্টুডেন্ট যখন মারা যাচ্ছিল পুরো জুলাই মাস জুড়ে একবারও কি বলছেন? যেই জনগণ আপনাকে ভালোবাসা দিল, যে ছাত্ররা আপনাকে ভালোবাসা দিয়ে, আপনার অভিনয়ের মুগ্ধতায় আপনাকে, আপনার ট্যালেন্ট নিয়ে তো কোনো প্রশ্ন নাই, যারা আপনাকে এই জায়গাটা দিল, এত রেসপেক্টের জায়গা দিল, তাদের হয়ে একটা শব্দ, একটা লাইন লেখার প্রয়োজন বোধটুকু করেন নাই? এতটাই দলকানা হতে হবে? এতটাই অমানবিক, অমানুষ হইতে হবে? তো এখন জনগণ বলবে না? এখন যদি জনগণ বলে, তখন আপনি ভিকটিম রোল প্লে করবেন, আপনি গেম খেলবেন, আপনি বলবেন যে আরে আমি তো কিছুই না, আমি শিবি। যখন আপনি বিশিষ্ট নাগরিক হয়ে গেছিলেন, ইয়া দিছিলেন, তখন কোথায় ছিলেন আপনার? তখন কোথায় ছিল আপনার শিল্পী সত্তা? যখন আপনি হঠাৎ মানে আপনার প্রয়োজনে আপনি সুশীল, আপনার প্রয়োজনে আপনি শিল্পী, এই তো।
অনেক অভিনেতা অভিনেত্রীকে আমরা দেখেছি তারা আগে শেখ হাসিনার ভক্ত ছিলেন, আন্দোলনে মাঠে নামেননি, যেটার কারণে তারা হাসির পাত্রও হয়েছেন। এখন আবার তারা দেশ সংস্কার চেয়ে ভাষণ দিচ্ছেন, স্ট্যাটাস দিচ্ছেন, এটা নিয়ে আপনার কি মতামত? হ্যাঁ, এদেরকে তো চিনে রাখছেন আপনারা, তাই না? আপনারা জনগণ বলতে চাচ্ছি আমি, তো জনগণ আপনারা তো চিনেন এরা কারা না। এটাই খুব জরুরি আপনাদের সচেতনতাটা। আমি একজনের ভক্ত থাকতেই পারি, কিন্তু সেই ভক্ত যাকে আমি ভক্ত বানাইছি, মানে যার ভক্ত আমি হয়েছি, সেই মানুষটা যদি অমানুষ হয়ে ওঠে, জানোয়ার হয়ে ওঠে, আমি ওই মুহূর্তে যদি তার সাপোর্টেই থাকি, তাহলে কিন্তু একটা অন্যায়। হ্যাঁ, এখন অনেকে ঘরে ছিল, আমি এরকম অনেককে দেখছি তার ভক্ত ছিল কিন্তু তার এগেনস্টে ফাইট করছে, এমন মানুষও দেখছি। তাদের কথাও বলতে হবে, তাদের প্রতি আমার রেসপেক্ট, কিন্তু সেটা সংখ্যাটা কম আনফর্চুনেটলি। আমাদের সেক্টরের জায়গা থেকে বলতেছি, আমি যে এই সেক্টরে কাজ করি। আর বেশিরভাগই দেখছি হচ্ছে যে 36শে জুলাই তো আমরা স্বাধীন হইলাম, তো বেশিরভাগই দেখছিলাম 33 আর 34 আর 35-এ যে নাড়া দিতে, মানে জেগে উঠতে, তাদের চেতনা দাঁড়ায় গেছে তাদের, ঠিক আছে, যে ওকে এখন স্টুডেন্টদের পক্ষে যাওয়ার টাইম আসছে। কারণ তারা বুঝতেছিল যে 3টা লাঠির মধ্যে 2টা লাঠি পড়ে গেছে, একটা লাঠি বাকি রয়েছে, আচ্ছা এটাও যদি পড়ে যায় তাহলে কী হবে, একটু কিছু বলি, ঠিক আছে। এরকমও দর্শক, আমাদের জনগণ এখন অনেক স্মার্ট, আমাদের ছাত্র জনতা এখন অনেক স্মার্ট, তাদেরকে আমার বোঝানোর কিচ্ছু নাই। আপনারা শুধু চোখ কান খুলে রাখেন এবং ওদের দিকে একটু নজর রাখেন, একটু কড়ার নজরে রাখেন যে ওরা কই যায় কি করে। আর ওদের না, ওরা এখন বিনোদন, ওরা আগেও বিনোদন ছিল, ওরা এখনও বিনোদন। আপনারা ওদের কাছ থেকে বিনোদন নিতে থাকেন, এটা ডোন্ট মিস দিস বিনোদন। দেশের এমন পরিস্থিতিতে সাকিব আল হাসানকে নিয়ে অনেকে প্রশ্ন তুলছে যে তিনি চুপ ছিলেন, কথা বলেননি, কিন্তু তিনি সবার ভালোবাসার ছিলেন। এখন ওনাকে নিয়ে যেভাবে আবার চর্চা হচ্ছে, অনেক বিষয় নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে, আপনার কি মনে হয় উনি আগের মতো আবার ভালোবাসা ফিরে পাবেন সবার? উনি কি করছেন আসলে? উনি যেটা করছেন, এই দেশের মানুষ বুক ভরা ভালোবাসা তাকে দিচ্ছে, তার বদলে উনি চুপ ছিলেন, তার বদলে উনি ফেক নির্বাচনে অংশগ্রহণ করে এমপি হয়েছেন, যে এই নির্বাচনে আসলে বাংলাদেশের 1% মানুষ ভোট দিতে গেছে কিনা আমার সন্দেহ আছে। বাংলাদেশের শেয়ার কেলেঙ্কারি থেকে শুরু করে তার চিংড়িঘাটের কেলেঙ্কারি, সর্বোচ্চ অনৈতিক ব্যক্তি হিসাবে উনি যা যা করা দরকার সব করছেন। অথচ আমি কিন্তু ওনার ফ্যান ছিলাম, পয়েন্ট শুড বি নোটেড। তার ক্রিকেটার হিসেবে তার ট্যালেন্ট নিয়ে তো কোনো প্রশ্ন নেই, আছে। শুধু এক ট্যালেন্ট পেয়েছে, যত ধরনের অনৈতিক কাজ করা যায় সব উনি করছেন। উনি উদাহরণ সৃষ্টি করছেন যে একটা দেশের মানুষ ভালোবাসে তাকে নিঃস্বার্থভাবে। সাকিব আল হাসানের ভালো চাইছে, এমন না যে দেশের জন্য একটা কাপ এনে দিচ্ছেন, দেশের জন্য একটা ওয়ার্ল্ড কাপ এনে দিচ্ছেন, একটা T20 ওয়ার্ল্ড কাপে ভালো রেজাল্ট করছে, বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ জিতছে বা এশিয়া কাপ জিতছে, বড় কিছু পাইছে, তা তো না। বাংলাদেশ উনার পার্সোনাল গেইনিং বাংলাদেশের মানুষ উদযাপন করছে জাতীয়ভাবে। আমি নিজে কত পোস্ট করছি তার পক্ষে, তাকে নিয়ে কন্ট্রোভার্সি, আমি নিজে বুক পেতে দাঁড়াইছি যে না, তাকে নিয়ে কথা বলা যাবে না। সেই ব্যক্তি আমার বিশ্বাসের সাথে বিশ্বাসঘাতকতা করছে, আমার মতো লক্ষ লক্ষ কোটি কোটি মানে মানুষের বিশ্বাসের সাথে বিশ্বাসঘাতকতা করছে। উনি এটা করতে পারেন না। আমরা তাকে ভালোবাসা দিয়েছিলাম নিঃস্বার্থভাবে, তাকে আমরা আওয়ামী লীগ, বিএনপি, জামাত, কামাত, বামাত দিয়ে আমরা তাকে ভালোবাসা দিয়ে আমরা করি নাই, কিন্তু তাকে কিন্তু আমরা অ্যাজ এ ক্রিকেটার আমরা ভালোবাসছিলাম। কিন্তু এটাকে উনি এক্সপ্লয়েট করছেন, উনি এটাকে সর্বোচ্চভাবে অনৈতিকভাবে ব্যবহার করছেন, করে উনি ওই জিনিসটাকে ইউজ করে উনি ওনার পার্সোনাল গেইন করছেন। এবং সেটা যদি সৎভাবে করতেন তাহলে কোনো প্রশ্ন ছিল না, সবগুলোই করছেন অনৈতিকভাবে। এবং প্রত্যেকটা সেক্টরে একটা লোক তার বাবার নাম পর্যন্ত চেঞ্জ করে উল্টাপাল্টা বিজনেস করছে সে। মানে কতটা নিকৃষ্ট আচরণ একটা আইডল করতে পারে। আমি নিজে, আমার নিজের খারাপ লাগে, আমি তাকে নিয়ে এত পোস্ট করছি, এত ভালো ভালো সুন্দর সুন্দর কথা তাকে নিয়ে লিখছি, এত আবেগঘন কথা লিখছি যে সাকিব আল হাসান স্ট্যাম্পে লাথি দিয়েছে, তাও তার সাপোর্টে ছিলাম। এটাও তো খারাপ জিনিস, তাও তার সাপোর্টে ছিলাম যে না, নিশ্চয়ই ভালোর জন্য করছে। কোনো কিছুই ভালোর জন্য করেন নাই, সব কিছু করছে নিজের ভালোর জন্য, দেশের ভালোর জন্য। তো চিন্তা করতে হবে ভাই, আপনি এখন কীভাবে মানুষের রেসপেক্ট পাবেন বলেন তো? এই যে মাশরাফি বিন মুর্তজা, তার কথাও বলি, উনি ওই দিন দেখলাম ইন্টারভিউ দিতেছে একটা চ্যানেলে, কি ইমোশনাল, আমার বলে গেছে, আমি আমার মেয়েকে পাঠাতে চেয়েছিলাম, এই করতে চেয়েছিলাম। যে কী বলতেছেন আপনি? একটা ফেক, আপনি 2টা নির্বাচন করছেন, ফেক নির্বাচন, দুইটা ভণ্ড নির্বাচনের আপনি অংশ হয়েছেন। আপনারে বাংলাদেশের মানুষ কি, মানে আপনি কি করলেন এটা? আপনারে আমরা ক্যাপ্টেন মাশরাফি বলতাম, ক্যাপ্টেন আমেরিকার মতো করে ভাবতাম আমরা আপনারে।
আপনার হাঁটু ভাঙা অবস্থায় আমাদের চোখ দিয়ে পানি পড়ছে আপনি যখন পিছে বসে কাতরাইতেছিলেন। আমরা কষ্ট লাগে নাই আমাদের? তখন কি আমরা দেখছিলাম যে আপনি কোন দল করেন, কি করেন? কিন্তু আপনি কি করলেন? আপনি মানুষের সাথে, বিশ্বের সাথে বেইমানি করলেন। আপনি এখন আসছেন মায়াকান্না দেখাইতে, এইটা হয়েছে ওইটা হয়েছে, নড়াইলবাসীর জন্য আমি করতে চেয়েছি, এই করতে চেয়েছি। নড়াইলবাসী যদি ভালো করতেছেন তো নড়াইলবাসী বুঝুক না, আপনার সাথে বোঝাপড়া তাদের হোক, সমস্যা কি? দেশের আপনি কিছু নড়াইলবাসীর ক্যাপ্টেন ছিলেন? আপনি বাংলাদেশের ক্যাপ্টেন ছিলেন না? ইন্টারভিউর ভিতরে বারবার নড়াইল করে গেলেন আপনি। আমি দেখলাম তো পুরো ইন্টারভিউটা। শুধু নড়াইল ওনারে বানাইছে। নড়াইল একটা ওনার জন্মস্থান, উনি তাদের প্রতি ভালোবাসা থাকবে, সেটা ঠিক, কিন্তু শুধু নড়াইল তাকে বানাইছে? বাংলাদেশের পুরো বাংলাদেশের মানুষ তাকে বানাইছে, হাজার হাজার লক্ষ লক্ষ প্রবাসী তাকে ভালোবাসা দিচ্ছে। সবারটাই আসলে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। আমার কাছে যেটা মনে হয় যে ক্রিকেটাররা আসলে ক্রিকেট ছেড়ে দিয়ে রাজনীতি করলে বরং ভালো হয়। মানে আমি বলতেছি না কেউ রাজনীতি করতে পারবে না, এটা করতেই পারে, যে কারো অধিকার আছে, আমার অধিকার আছে রাজনীতি করার, কিন্তু উনাদের জায়গাটা এতটা, ওনাদের ন্যাশনাল ফ্ল্যাগ ক্যারি করেন, অনেক দায়িত্ব অনেক বেশি। ন্যাশনাল ফ্ল্যাগ ক্যারি করার সময় কোনো দলের হয়ে যাওয়াটা আসলে মনে হয় না উচিত, এটা আমার কাছে মনে হয়েছে।